বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি স্যাররা আপনারা ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। প্রথম কথা হলো, আমার একজন স্টুডেন্ট মহোদয় আমাকে বলেছে, স্যার কনস্টেবলদের জন্য কোনো সাজেশন আছে কিনা। সাজেশনটা হইল মূলত যারা এএসআই পদোন্নতির জন্য এবং সাব ইন্সপেক্টর পদের জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য। এখন কনস্টেবল পদের জন্য আপনার এএসআই পদের জন্য আপনার কনস্টেবল পরীক্ষা দিতে পারে, নায়কও পরীক্ষা দিতে পারে। তো এই জন্য আমি লিখেছি এএসআই এবং সাব ইন্সপেক্টর পদের পদোন্নতির জন্য। কথা কি বুঝতে পেরেছেন? যদি কখনো আবার কনস্টেবল পদের কেউ পরীক্ষা নেয় তাহলে ওই সময় সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আপাতত আপনারা যারা এএসআই পদে পরীক্ষা দিবেন এবং সাব ইন্সপেক্টর পদে যারা পদোন্নতির আশায় পরীক্ষা দিবেন তাদের জন্য আমার এই সাজেশন। এখানে মাত্র 10% দেওয়া হয়েছে। সিআরপিসির 120টা প্রশ্ন তৈরি করা আছে, প্যানাল কোডের 60-70টা 80টা প্রশ্ন করা আছে। এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে দিব, ধাপে ধাপে। আপনারা পর্যায়ক্রমে বলতে প্রতি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, সব রেডি করা আছে। কিন্তু আপনারা যেটা করবেন, সম্মানীটা একটু পরিশোধ করে দেন। অনেক স্যাররা সম্মানী পরিশোধ করেন, এটা দুঃখজনক বিষয়। আর এই বছরের শেষ, আর পড়াবো না, পড়ালেখা থেকে অবসরে যাব। অনলাইনেও পড়াবো না, সামনাসামনিও পড়াবো না। এই বছরে আমার শিক্ষকতা শেষ, এভাবে হয় না। তাহলে আমরা শুরু করি। আমরা পিআরবি যদি ভুল না করে থাকি, আমি 114 পর্যন্ত মনে হয় পড়িয়েছিলাম। 89তে পড়াইছিলাম ব্যক্তিগত ব্যাট লাঠি যা আছে এগুলো সরকারি কাজে ব্যবহার করা যাবে না ডিউটি করার সময়। 98তে পড়িয়েছিলাম যে কোনো আচ্ছা, 89তে ব্যক্তিগত ব্যাট লাঠি অন ডিউটিতে ব্যবহার করা যাবে না। 98তে পড়াইছিলাম যে কোনো ব্যক্তি তার কর্মস্থলে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে সে দেওয়ানি মামলা করতে পারবে না, এবং তার বিরুদ্ধে যদি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা দেওয়ানি মামলা করতেছে অবশ্যই পুলিশ সুপারের অনুমতি লাগবে। আর 99তে পড়াইছিলাম যদি কোনো ব্যক্তি তার সরকারি কার্যক্রম করতে গিয়ে যদি সে কোনো মামলার শিকার হয়, দেওয়ানি ফৌজদারি মামলার শিকার হয়, তাহলে সরকার তাকে অবশ্যই প্রোটেকশন দিবে, ব্যাকআপ দিবে, সাপোর্ট করবে, তাকে সহযোগিতা করবে, তার পক্ষ নিবে। কিন্তু সে যদি বেআইনিভাবে কাজ করতে গিয়ে মামলার শিকার হয়, সেক্ষেত্রে সরকার তাকে সহযোগিতা করবে না। 100তে পড়াইছিলাম যদি কারো বিরুদ্ধে কোনো মামলা হয় বা মামলার আসামি হয়, তিনি অবশ্যই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা পুলিশ সুপারকে তিনি অবগত করবেন। এই ছিল আমাদের 100 পর্যন্ত আমাদের পিআরবি। তাহলে 100 পর্যন্ত কোন কোন পিআরবি একটু গুরুত্বপূর্ণ আমি একটু বলি, আপনারা একটু করেন। প্রথমে হইল পিআরবি 24-25, 33, 43, 47, 53, 66, 67, 86, 87, 88, 89, 98, 99, 100 এই কয়েকটা পড়লে এবার লাগবে না। এরপরে 105 থেকে শুরু করে পুলিশ হেড করে দেখা সাক্ষাৎ নিয়ে, 106 সরকারের যেই আচরণ বিধিমালা, 107 সংবাদ সংস্থার সাথে, 108 সরকারের সমালোচনা নিয়ে, 109 হলো অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়, 110 হলো নিলাম সংক্রান্ত বিষয়, 111তে বলা আছে, 111তে কি বলছে? কি ভুলে গেছি, শেয়ার সংক্রান্ত বিষয় মনে হয়। 112তে জমি জমা ক্রয় বিক্রয় নিয়ে, 113তে বলা আছে অধস্থানকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, 114তে বলা আছে আপনার সরকারি কোনো কাজ মানে আপনার গাফলতির কারণে যদি সরকারি কোনো সম্পত্তির ক্ষতি হয়, এটা আপনার কাছ থেকে আদায় করা যাবে ক্ষতিপূরণ হিসাবে। এই 114 পর্যন্ত পড়েছিলাম। তারপর আমাদের বিদ্যুৎ বিভ্রান্ত হওয়ার কারণে আমাদের নেট চলে গিয়েছিল। আজকে আমাদের 115 থেকে পড়া শুরু। সবাই কি রেডি আছি? আচ্ছা, এই সাজেশন যেটা দিয়েছি এটা সবাই একটু প্রিন্ট করে রাখবেন। এখানে আমি সাজেশন দিয়েছি জাস্ট বুলেট পয়েন্ট আকারে, কিন্তু আপনার এটাকে 3 লাইন করে প্যারা প্যারা করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি কালকে ক্লাসে বা 2-এর ভিতরে দেখিয়ে দিব। প্যারা প্যারা করে কিভাবে লিখতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দিব। অসুবিধা হওয়ার মানে নাই, কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের পিআরবি পড়ালে পড়াতে শেষ দিকে আমাদের। আচ্ছা, এখন চলে যাবো আমরা 115 থেকে দেখি আজকে আমরা কত পর্যন্ত যেতে পারি।
গুরুত্বপূর্ণ ভালো ভালো পিআরবিগুলো আমরা পড়াবো। 115তে বলা আছে কোন পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এটা বুঝছি? তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না, মানে আপনি বঙ্গা যাইতে পারবেন না। আলাপ ক্লিয়ার। তারপর হলো 117, 117তে বলা আছে প্রত্যেক অধস্তন পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে আদেশ করবে সেভাবে সে তা পালন করতে বাধ্য থাকবে। 117। 118তে বলা আছে আইন শৃঙ্খলা রক্ষা করা। হ্যাঁ, 118তে বলা আছে প্রত্যেক পুলিশ অফিসারের দায়িত্ব হবে রাস্তায় যে আইন শৃঙ্খলা আছে, জনগণের জানমালের নিরাপত্তা আছে, যেখানে অধিক সংখ্যক মানুষের সমাগম আছে, সেই সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। মানব পাচারের আগের কোশ্চেন না, মানব পাচার একটা আপডেট হয়েছে আছে, মানব পাচারটা পড়াই দিব, পরে নতুন করে সাজেশন দিয়ে দিব, সমস্যা নাই। শাহিন মিয়া মানব পাচার, হ্যাঁ আগেটা ঢুকে গেছে না? আচ্ছা, মানব পাচারের আপডেটটা দিয়ে দেবেন, সমস্যা নাই। প্রত্যেকটা আইনের আলাদা আলাদা আবার সাজেশন আছে। আচ্ছা, এবার আমরা পড়বো 118 গেল। এখন হলো 119। একজন চৌকস পুলিশ অফিসার হিসেবে গণ্য করতে হইলে কেবল তদন্ত আর অপরাধীদেরকে বিচারে সুপুর্দ করার উপর নির্ভর করবে না। মানে একজন চৌকস পুলিশ অফিসার আপনি কিভাবে নির্ধারণ করবেন? এক্ষেত্রে বলছে একজন চৌকস পুলিশ অফিসার নির্ধারণ করার ক্ষেত্রে শুধু তদন্ত আর আসামি গ্রেপ্তার করে আদালতে সুপুর্দ করার ক্ষেত্রে সেটা নির্ভর করবে না, বরং তদন্তের পদ্ধতি অনুসরণ, অপরাধ উদ্ঘাটনের কৌশল, সাধারণ দক্ষতা, আগ্রহ, অধস্তন পুলিশ অফিসারের সাথে ব্যবস্থাপনা প্রদর্শনের মাধ্যমে সর্বোপরি তার উপর দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার উপর একজন ভালো এবং চৌকস পুলিশ অফিসার হিসাবে নির্ভর করবে। বাংলা লাভ হলো আপনার থানা একজন সেতা অফিসার আছে, সে খুব ভালো তদন্ত করে এবং খুব আসামি গ্রেপ্তার করে, কিন্তু সে সিনিয়র অফিসারের কমান্ড শোনে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সহকর্মীদের সাথে সে খুব রুক্ষ আচরণ করে, মানে ড্যামকার, খুব সেতা, যেটাকে সেতা অফিসার বলে। এই সেতা অফিসারকে কিন্তু একটা থানাতে কিন্তু বেশিরভাগ লোকে দেখতে পারে না, তাহলে সে কিন্তু নিজেকে চৌকস পুলিশ অফিসার হিসেবে দাবি করে। কিন্তু 119 বলা আছে একজন চৌকস পুলিশ অফিসার বলতে শুধু কেবল মামলা তদন্ত করা, আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করাকে বোঝায় না, বরং সে একজন কিভাবে ভালো তদন্ত কিভাবে অনুসরণ করা হয়, তার তদন্ত কর্মকৌশল, প্রযুক্তিগত জ্ঞান, মানুষের সাথে তার আচার আচরণ ব্যবহার, অপরাধ না সংগঠিত হওয়ার পূর্বের ব্যবস্থা গ্রহণ, ঊর্ধ্বতন অধস্তন পুলিশ অফিসারদের সাথে সহমর্মিতা, এবং বাংলা লাভ হলো সার্বিকভাবে যার সবকিছু মিলে ভালো গুণ আছে, সে ভালো গুণকে প্রাধান্য দিয়ে চৌকস পুলিশ অফিসার হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে। ভালো তদন্ত আর আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে তাকে ভালো অফিসার হিসাবে মূল্যায়ন করা যাবে না। 119টা কি বুঝতে পারছেন? মানে গ্রেপ্তার আর আসামি গ্রেপ্তার ভালো তদন্ত করলে তাকে ভালো অফিসার হিসাবে মূল্যায়ন করা হবে না, চৌকস পুলিশ হিসেবে মূল্যায়ন করা হবে না, বরং সার্বিকভাবে কম্বাইন্ড ভাবে একবারে সার্বিক কম্বাইন্ড সহ আনুষঙ্গিকভাবে সর্বোপরি সকল অবস্থায় সে তার সহকর্মীর সাথে কেমন আচরণ করেন, দর্শনার্থী কেমন আচরণ করেন, সে কোনো অনৈতিক অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত কিনা, তার তদন্তের কৌশল কেমন, প্রযুক্তিগত জ্ঞান কেমন, ঊর্ধ্বতন পুলিশের সাথে তার আচরণ কেমন, সহকর্মীদের সাথে তার ব্যবহার কেমন, এই সকল বিষয় প্রাধান্য দিয়ে তারপর একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে। এটা হলো 119। এরপর 120 বলা আছে কোন পুলিশ অফিসার যদি কোনো অপরাধের সংবাদ বা যে কোনো অপরাধের সংবাদ বা যে কোনো কিছু জানতে পারে, তিনি সাথে সাথে বিষয়টা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবে। 120। তাহলে আবার আসি 100-র পরে কি কি পেলাম দেখেন। 105 হলো আইনজীবী স্যারের সাথে দেখা সাক্ষাৎ বিষয়। 6 পেলাম হইল সরকারি আচরণ বিধিমালা।
7 পেলাম সাংবাদিকতা, 8 পেলাম সরকারি নীতি সমালোচনা, 9 পেলাম টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়, 10 পেলাম নিলামে অংশগ্রহণ নিয়ে, 11তে শেয়ার নিয়ে, 12তে জমি কেনাকাটা নিয়ে, 13তে অধস্তনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিয়ে, 14তে গাফলতির কারণে সরকার সম্পত্তির ক্ষতি সাধন হইলে, 15তে কর্মস্থল ত্যাগ করা নিয়ে। তারপরে 118তে পাইলাম আইন শৃঙ্খলা রক্ষা করা, পুলিশের দায়িত্ব কর্তব্য। 119 ধারায় পাইলাম আমরা চৌকস পুলিশ অফিসার হিসেবে মূল্যায়ন করার ক্রাইটেরিয়া গুলা। 120-এ পাইলাম যদি কোনো সংবাদ জানতে পারে সাথে সাথে উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করতে হবে। এরপর হলো 1-to-1। আগে আমরা গ্রামীণ ফোনে কোনো সমস্যা হলে, সিমের টাকা পয়সা না থাকলে 1-to-1 ফোন করে আমরা আপনার কাস্টমার কেয়ারের সাহায্য দাবি করতাম। এই পিআরবি 1-to-1 একই কথা বলা আছে, যদি একজন পুলিশ অফিসার অন্য পুলিশ অফিসারের কাছে কোনো আইনগতভাবে সাহায্য দাবি করে তাহলে ওই পুলিশ অফিসার তাকে সাহায্য করাতে বাধ্য। কথা কি বুঝতে পারছেন? মানে আমরা একজন পুলিশ অফিসার আরেকজন পুলিশ অফিসারের কাছে যদি আইনগতভাবে সাহায্য চাই, ন্যায়সঙ্গতভাবে সাহায্য চাই, তাহলে সে আমাকে সাহায্য করতে বাধ্য। 1-to-1। 121 পারবেন? আচ্ছা, এই গেল হলো আমাদের 121। তাহলে আবার আসি। তাহলে 121-এ পাইলাম একজন আরেকজনকে সাহায্য করতে বাধ্য। তাহলে আরেকবার টান দেই। 105 আইজিবি স্যারের সাথে সাক্ষাৎ সংক্রান্ত বিষয়ে। 106 পাইলাম আচরণ বিধিমালা। 107 সংবাদ সংস্থার সাথে। 108 সরকারি নীতি সমালোচনা নিয়ে। 109 টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানের সাথে। 110 নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে। 111 শেয়ার ক্রয় নিয়ে। 112 জমি সংক্রান্ত ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে। 113 অধস্তনকে ব্যক্তিগত কাজে ব্যবহার নিয়ে। 114-তে বলা আছে নিজের গাফলতির কারণে সরকার সম্পত্তির ক্ষতি হলে সেটা ক্ষতিপূরণ নিয়ে। 115-তে কর্মস্থল ত্যাগ করা যাবে না। 117 আছে অধস্তন উদ্বোধন কর্তৃপক্ষের আওতাধীন। প্রত্যেক পুলিশ অফিসার তার উদ্বোধন পুলিশ অফিসার আওতাধীন। উদ্বোধন পুলিশ অফিসার যেভাবে আদেশ করবে সেভাবে সে মেনে চলতে বাধ্য থাকবে। 17-তে 18-তে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কর্তব্য। 19-এ চৌকস পুলিশ অফিসার নির্ধারণ। 120 হলো সংবাদ দেওয়া। 121-এ বলা আছে একজন আরেকজনকে সাহায্য চাইলে সে সাহায্য করতে বাধ্য। একজন বলছে স্যার পুলিশ অফিসার পরস্পরকে সাহায্য করবে, এটা কি শুধু নিজ ইউনিটের প্রযোজ্য নাকি অন্য কোন ইউনিটের ক্ষেত্রে? এখানে ইউনিট যেহেতু লেখা নাই তার মানে সব জায়গায় প্রযোজ্য। এবার 133 শোভাযাত্রা নিয়ে। 133-এ বলা আছে কোন স্থানে যদি কোনো সভা সমাবেশ শোভাযাত্রা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে থানার অফিসার ইনচার্জ বাপ্পা বাসার এএনসি অন করে দিছি। কোথাও যদি সভা সমাবেশ শোভাযাত্রা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি সহকারী পুলিশ সুপার সহ পুলিশ সুপারকে অবগত করবেন। মানে থানার ওসি জানতে পারছে এক জায়গায় একটা সভা সমাবেশ শোভাযাত্রা মিছিল মিটিং যা কিছু হইতে সম্ভাবনা থাকতে পারে, ওসিরা জানছেন, তিনি বিষয়টা সার্কেল অফিস সাথে সাথে পুলিশ সুপারকে অবগত করবে। 133 আর 134-এ বলা আছে কোন স্থানে যদি জরুরি অবস্থা জারি করার মতো প্রয়োজন হয় এবং সেখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা থাকলে যদি জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হয় তাহলে পুলিশ অফিসার এই জরুরি অবস্থা জারি করার জন্য আবেদন করতে পারবে। 134-এ তাহলে 144 দ্বারা যে জরুরি অবস্থা জারি করা হয় সেটার সাথে পিআরবি হবে 134। 134 কি পারবেন? এরপর হলো 141 প্রত্যেক পুলিশ অফিসার জনসমাগম স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করবে। এটা পুলিশ আইনের 31-এর সাথে। পুলিশ আইনের 31 পিআরবি 141 জনসমাগম স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা। 142 থেকে একটু লাগবে।
142-এ বলা আছে যে কোন পুলিশ অফিসার মানে কোন স্থানে যদি কোন বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় তাহলে সেটা ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার মৌখিক নির্দেশ প্রদান করবে, যেটা 127 পুলিশ আইনের 30-1 PRB 142। আর মৌখিক নির্দেশ দেওয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয় তাহলে সেখানে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যাবে, পুলিশ আইনের 30-2 ফৌজদারি কার্যবিধানের 128 PRB 143। আমরা 127-এর সাথে 142, 128-এর সাথে 143 আর পুলিশ আইনের 31-এর সাথে 141। তাহলে পুলিশ আইনের 31 PRB 141 জনসংস্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা। 133 পাইলাম বেআইনি সমাবেশ, শোভাযাত্রা, সভা এগুলো হওয়ার সম্ভাবনা থাকলে থানার ওসি তার উদ্যতন অফিসারকে পর্যায়ক্রমে জানাবে। 133 জরুরি অবস্থা জারির জন্য আবেদন করবে। 134 31 সাথে পুলিশ আইনের 31 সাথে PRB 141 জনসংস্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা। ফৌজদারি কার্যবিধানের 127 PRB 142, 128 PRB 143। এখন এই PRB 143 পর্যন্ত পারি কিনা? এখন হলো 144 PRB আমরা অনেকে পড়ি না পড়ি, 145 পড়ছি সশস্ত্র পুলিশ। 144-এ বলা আছে যে সকল মানে ব্যক্তিগণ বা যে সকল যারা সোজা কথা হলো যে সকল ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশের নিকট সোপর্দ করা যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে ফৌজদারি মামলায় সোপর্দ করা যাবে, মানে ফৌজদারি মামলা অ্যারেস্ট করে চালান দেওয়া যাবে। 144-এ বলা আছে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া যাবে। 144 পর্যন্ত আবার টান দিই আমি। প্রথম হলো 105 আইজিপি স্যারের সাথে দেখা সাক্ষাৎ, 106 আচরণ বিধিমালা, 107 সংবাদ সংস্থা, 108 সরকারের নীতিমালার সমালোচনা, 9 লেনদেন সংক্রান্ত বিষয় আর্থিক প্রতিষ্ঠানের সাথে, 10 নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে, 11-তে শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে, 112-তে নিজ জেলা ব্যতীত অন্য কোথাও জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে, 13-তে অধস্তনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করার বিষয়ে, 14-তে কর্তব্য কর্মে গাফলতির কারণে সরকার সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে, 15-তে কর্মস্থল ত্যাগ করার বিষয়ে, 17-তে অধস্তন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন যেভাবে বলবো সেভাবে কমান্ড শুনতে হবে। 117-তে 18-তে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 19-এ বলা আছে চৌকস পুলিশ অফিসার নির্ধারণ। 120-এ বলা আছে সংবাদ দেওয়া। 121 1-to-1 একজন আরেকজনকে সাহায্য নিয়ে। 133-এ বলা আছে যদি বেআইনি সমাবেশ, সভা বা শোভাযাত্রা হওয়ার সম্ভাবনা থাকে থানার অফিসার ইনচার্জ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবে। 133-34-এ বলা আছে জরুরি অবস্থা জারির জন্য আবেদন করা। 141 বলা আছে জনসংস্থান আইন শৃঙ্খলা রক্ষা করা, যেটা পুলিশ আইনের 31। 142 পাইলাম ফৌজদারি কার্যবিধানের 127, 188 সাথে পাইলাম 143। আর যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করবে তাদেরকে ফৌজদারি মামলা সোপর্দ করা যাবে 144। এই 144 পর্যন্ত কি পারবেন? আমি কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ পিআরবি বলি না, আমি সামনে বলবো কোনটা গুরুত্বপূর্ণ, কিন্তু 144 পর্যন্ত মোটামুটি পারবেন কিনা একটু কমেন্ট করেন। এখন 145, 46, 47টা পড়ি। এই তিনটা পিআরবি একটু বুঝি না আমরা, এই তিনটা পিআরবি একটু বুঝি। 145-এ পড়ছি আমরা সশস্ত্র পুলিশ না। 145-এ বলা আছে থানার অফিসার ইনচার্জ যদি দেখেন
তার থানা এলাকার মধ্যে কোনো জায়গায় সভা সমাবেশ বা শোভাযাত্রা এমন ভাবে করতেছে অথবা তারা অস্ত্র শস্ত্র নিয়ে বিক্ষুব্ধ জনতা অস্ত্র শস্ত্র নিয়ে ভয়াবহ ভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর সম্ভাবনা দেখা দিয়েছে, তাহলে থানার অফিসার ইনচার্জ তার থানার রক্ষিত অস্ত্রগুলি সহ সশস্ত্র অবস্থায় তিনি তার থানার ফোর্স সেখানে মোতায়েন করতে পারবেন এবং সেখানে তিনি নিজে নেতৃত্বের জন্য উপস্থিত থাকবেন, তার নেতৃত্বে থাকবেন এবং তিনি সেখানে ঘটনাস্থলে থাকবেন। প্রয়োজন তিনি আরো ফোর্স সেখানে নিয়োগ করতে পারবেন। বাংলা আলাপ হইল ওসি তার থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যদি কোথাও সশস্ত্র কোনো হামলা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনি তার থানার যে ফোর্স আছে অস্ত্রগুলি সহ সেখানে তিনি তাদেরকে নিয়োগ করতে পারবেন এবং সেখানে তিনি নিজে নেতৃত্ব দিতে পারবেন। এই হলো 145-এর বাংলা আলাপ। এতদিন আমরা ভুল করছি, কথা পড়ে যে সশস্ত্র পুলিশ নিয়োগ করতে হবে। বাবারে কোন জায়গায় সশস্ত্র পুলিশ, কেন সশস্ত্র পুলিশ জানি না, হুতাশে পড়ছি। মূলত হইল থানায় যদি আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, কোন বিক্ষুব্ধ জনতা যদি সশস্ত্র অবস্থায় কোথাও অবস্থান করে বা তারা অস্ত্র শস্ত্র নিয়ে কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটার সম্ভাবনা থাকে, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য থানার অফিসার ইনচার্জ তার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদেরকে নিয়ে সশস্ত্র অবস্থায় তিনি নিয়োগ করতে পারবেন এবং সেখানে তিনি নিজে নেতৃত্বের জন্য উপস্থিত থাকতে পারবেন। এই রইল 145। কথা কি বুঝতে পারছেন? আর 146 বলা আছে তার থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ আলোচনা করে পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি সাপেক্ষ তিনি সেখানে বিশেষ সশস্ত্র পুলিশ নিয়োগ করতে পারবেন, যেমন এপিবিএন, এসপিবিএন, র্যাব, তারপরে সোয়াত বা আমাদের যে সমস্ত বা অ্যান্টি টেররিজম, এটিইউ বা কাউন্টার টেররিজম অথবা লাইন থেকে যে আমরা SAF ফোর্স নিয়ে আসি, এগুলো সব বিশেষ সশস্ত্র পুলিশ, এগুলো তিনি সেখানে নিয়োগ দিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি পাইলাম? 146-এ পাইলাম যে থানা এলাকার মধ্যে যদি আইন শৃঙ্খলা কোনোভাবেই পুনরুদ্ধার না হয়, অবনতির দিকে থাকে, তাহলে থানার অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ আলোচনা, ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে, না ম্যাজিস্ট্রেটের শব্দটা হবে ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করে পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে থানার অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করে পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে বিশেষ সশস্ত্র পুলিশ তিনি নিয়োগ দিতে পারবেন বা মোতায়েন করতে পারবেন বা নিয়োগ করতে পারবেন। 146। 147-এ বলা আছে বিশেষ জরুরি অবস্থায় নিরস্ত্র পুলিশের সাথে সশস্ত্র পুলিশও মোতায়েন করা যাবে। 147-এ নিরস্ত্র পুলিশের সাথে সশস্ত্র পুলিশও মোতায়েন করা যাবে। 147। আবার একটু আসি। 141 পুলিশ আইনের 31, 142 ফৌজদারি কার্যবিধির 127, 143 ফৌজদারি কার্যবিধির 128, 144 যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তাদেরকে সোপর্দ করা যাবে। 145 থানার অফিসার ইনচার্জ বিশেষ পরিস্থিতিতে তার থানা কর্মরত ফোর্সদেরকে সশস্ত্র অবস্থায় তিনি নিয়োগ করতে পারবেন এবং সেখানে তিনি নিজে নেতৃত্ব প্রদান করতে পারবেন। 146 বিশেষ পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ আলোচনা করে পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে বিশেষ সশস্ত্র পুলিশ তিনি নিয়োগ দিতে পারবেন। 147-এ বলা আছে নিরস্ত্র পুলিশের সাথে বা নিরস্ত্র পুলিশকে সহযোগিতার জন্য বা জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিরস্ত্র পুলিশের কাজে সশস্ত্র পুলিশও মোতায়েন করা যাবে। এতটুকু থেকে আমরা পারবো।
এই 147 পর্যন্ত কি পারবেন? এখন আমরা 148 থেকে যা পড়বো, 150 থেকে এখন যা পড়বো সব গুরুত্বপূর্ণ। আমি এই পর্যন্ত যা পড়াইছি একটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলি নাই। আমি এখন যা বলবো সবগুলো গুরুত্বপূর্ণ এবং সবগুলো এখন যা পড়াবো সবগুলো গুরুত্বপূর্ণ পড়াবো এবং এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এখন পড়বো 150। 150-এ ক্লিয়ার কনসেপ্ট হলো বলা আছে দাঙ্গা দমনকালে। কি দমনকালে? দাঙ্গা বুঝেন? দাঙ্গা মানে বুঝছেন? এই দাঙ্গা মানে কি বেআইনি সমাবেশ? কেউ কি বলতে পারবেন দাঙ্গা মানে কি বেআইনি সমাবেশ? না, বেআইনি সমাবেশ না। বেআইনি সমাবেশের পরের ভাষণ হলো দাঙ্গা। যখন হাতাহাতি মারামারি শুরু হয়, বল প্রয়োগ করে, উগ্রতা প্রদর্শন করে, তখন দাঙ্গা। এই দাঙ্গা দমনকালে পুলিশের নিকট যে গুলিগুলো থাকবে অস্ত্রের সাথে, সেগুলো অবশ্যই এমুনেশন বল হইতে হবে। বল এমুনেশন হইতে হবে। এমুনেশন মানে গোল হইতে হবে, মানে গ্যাস গানের অথবা শর্ট গানের গুলি হইতে হবে। এটাকে বলা এমুনেশন বল। কোন অবস্থাতেই অন্য কোন ধরনের গুলি ব্যবহার করা যাবে না। কোন পুলিশ অফিসার তার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না এ দাঙ্গা দমনকালে। যদি কেউ কোনো কারণে ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেও থাকে, সেখানে তিনি অবশ্যই গোল বলের গুলি ব্যবহার করতে হবে। গোল গোল বলের গুলি আছে, সেগুলো ব্যবহার করতে হবে, অন্য কোনো গুলি ব্যবহার করতে পারবে না। 150। তাহলে দাঙ্গা দমনকালে সশস্ত্র দলের কাছে অবশ্যই বন্টনকৃত যে গুলি আছে সেগুলো বল এমুনেশন হতে হবে। কোনো অবস্থাতেই অন্য কোনো গুলি ব্যবহার করা যাবে না। কোন পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না দাঙ্গা দমনকালে। তবে তিনি যদি কোনো কারণে ব্যবহার করেই থাকেন, তাহলে অবশ্যই তিনি গোল বলের গুলি ব্যবহার করতে হবে। মূল কথাটা বুঝছি কিনা 150-এ? এটা হইল 150। 151 হইল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে। 152 হইল পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব কর্তব্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথমে আসি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য 151, তাও দাঙ্গা দমনকালে বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে। আবার পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য হলো 152-তে। ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য হলো প্রথম কাজে হইব সে পুলিশের কোনো কাজে হস্তক্ষেপ করবে না। একটা কমন সেন্সের বিষয়। আপনার সাধারণ সেন্সে কি একটা ম্যাজিস্ট্রেটের কি কি কাজ থাকতে পারে? প্রথম কাজ হইলো সে পুলিশের কোনো কাজে হস্তক্ষেপ করবে না। 2 নম্বরে বলা আছে তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় গুলি চালানোর নির্দেশ দিবেন এবং গুলি বল প্রয়োগ করার নির্দেশ দিবেন। 3 নম্বরে বলা আছে তিনি গুলি বন্ধ করারও আদেশ দিবেন এবং সেখানে যদি কোনো গুলি ব্যবহার করা হয়, এই গুলি ব্যবহার করার বিষয় নিষ্পত্তি করার জন্য তিনি পিআরবি 156 বিধি অনুসরণ করবেন, মানে তিনি সিসিতে লিখে দিবেন যে তার আদেশে এই কাজটা করা হয়েছে। এগুলো হলো ম্যাজিস্ট্রেটের দায়িত্ব করতে হবে। এগুলো খুব যে গবেষণা করে পড়বেন এরকম কিছু না। আবার বলি, প্রথম কাজ হলো সে পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত তার কাজ হলো তিনি বল প্রয়োগ অথবা গুলি চালানোর নির্দেশ তিনি প্রদান করবে। তিনি বলা আছে যে নির্দেশ দিয়েছে এখন কখন গুলি চালানো বন্ধ করা হবে এবং গুলি ব্যবহার করার পর সেই গুলিগুলো নিষ্পত্তি করার বিষয়ে তিনি সহযোগিতা করবেন। এই হলো ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। এখন হলো আমাদের দলের অন্যান্য দায়িত্ব কর্তব্য কি দেখি বলেন তো? ব্রিফিং আপনাদেরকে কি বলে?
প্রথম কথা বলে কেউ দড়ি ছিঁড়েন না নাকি? এই প্রথম কথা কি বলে? প্রথম কি বলে? দড়ি ছিঁড়েন না, এরা বলে কেউ? ওস্তাদরা কি বলে? আমাদেরকে যে কি ব্রিফিং করবে আমাদের সিনিয়র স্যাররা ঠিক মতো বলতে পারে না। তাদের বক্তব্য একটাই, আপনাদেরকে তাদের ব্রিফিংটা শুনেন কি বলে, ব্রিফিং দেখেন মিলে কিনা। যদিও আমি খুব কম রুল কলেজ চাকরি করেছি, আমার চাকরি শুরু থেকে রিজার্ভ অফিস, বিভিন্ন সিনিয়র স্যারদের অফিস, মন্ত্রণালয়, কমিশনার অফিস, এসবি, আর মাঝখান দিয়ে করেছি হলো থানাতে অল্প কয়েকদিন। তার মানে আমার চাকরির 15 বছরের মধ্যে 14.5 বছর বা 14 বছরের অফিস আদালতে। রেগুলার ডিউটি হয়তো 5-7 দিন 10 দিন করেছি মনে হয়, পোশাক পরে রেগুলার ডিউটি, বাকির পরে অফিসে চলে আসছি। এখন তাদের ব্রিফিংটা কি শুনলাম, আমি তো প্রায় সময় রুল করতে আসার সময় শুনতাম। তাদের ব্রিফিং হলো, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, সবাই সবকিছু জানেন, সবকিছু বুঝেন, চাকরিটা নিজ দায়িত্বে করবেন। প্রথম কথা এটা বলে, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, সবাই সবকিছু বুঝেন, চাকরিটা ঠিক মতো করবেন, অস্ত্রগুলিটা ঠিক মতো রাখবেন, চাকরিটা করেন দেখে পরিবারকে 2 টাকা দিতে পারেন, নিজে চলতে পারেন, শেষ। নতুন করে বলার কিছু নাই। তাহলে আগে কি কইছে সেটাই শুনান। রুল কলে দাঁড়ায় সে তার ব্যক্তিগত লাইফে কি করছে না করছে এই গল্প বললে আধা ঘন্টা 1 ঘন্টা নষ্ট করে ফেলায়। না করে প্রতিদিন রুল কলে 2টা ইংরেজি শব্দ শিখাক, 5টা ধারা শিখাক, একটা মোটিভেশনাল কথা বলুক, এর দ্বারা কাছে নাই। বক্তব্য একটাই, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, সবাই সবকিছু বুঝেন, অস্ত্রগুলিটা ঠিক মতো রাখবেন, চাকরিটা ঠিক মতো করবেন, শেষ। আর দড়ি ছিলেন না কেউ নাকি এর বাইরে কোনো কথা বলে? আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, অস্ত্রগুলি ঠিক মতো রাখবেন, চাকরিটা ঠিক মতো করবেন, এই। আচ্ছা, এখন এই ব্রিফিং মূলত কি হবে? ব্রিফিং কি হবে দেখেন। ব্রিফিংটা যেমন আমি নির্বাচন কেন্দ্রে ডিউটি করেছিলাম, আমি এই পর্যন্ত কয়েকটা জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইনচার্জ হিসাবে, কেন্দ্র ইনচার্জ হিসাবে ডিউটি করেছি। আমার ফোর্স থাকতো ধরেন সব মিলে 20-22 জন 25 জন থাকতো, আনসার টানসার পুলিশ মিলে। আগের দিন রাত্রে দাঁড়াইতাম, 8টার সময় একটা রুল কল নিতাম, সবাই আসছে কিনা ঠিক মতো খোঁজখবর নিতাম, খাওয়া দাওয়ার বিষয়ে খোঁজখবর নিয়ে বলতাম। এখানে আপনারা যদি কোনো অনৈতিক কাজ করেন আমার ধরার কোনো সুযোগ নাই, অথবা আমি অনৈতিক কাজ করলে আপনারা আমাকে ধরার সুযোগ নাই। কিন্তু আপনি যদি এখান থেকে সম্মানের সাথে যেতে চান ডিউটি শেষে ব্যালট বাক্স নিয়ে, তাহলে প্রথম কাজ হলো আপনি কাউকে কোনো সুবিধা দিবেন এই ধরনের কথা কাউকে দিয়ে কোনো টাকা পয়সা নিয়েন না। কাউকে সুবিধা দিবেন এই কথা বলে কারো কাছ থেকে কোনো কিছু নিবেন না। এমনি নর্মালি যদি আপনাকে কেউ কিছু জোর করে দিতে চায়, আপনি তাকে এই কথা বলে আশ্বস্ত করবেন যে ভাই আপনি নিশ্চিন্ত থাকেন, এখানে কোনো অনৈতিক হবে না, কোনো শক্তি কেউ প্রদর্শন করতে পারবে না, কাউকে কোনো ধরনের সুযোগ দিব না, একবার আমরা 100% নিরপেক্ষ থাকবো, আপনি নিশ্চিন্ত থাকেন, এইটুকু সাহস দিবেন, দেখবেন মানুষ এমনি আপনাকে চা খাওয়াবে। যদি কেউ নিজ দায়িত্বে কোনো সুবিধা দিবেন বলে কারো কাছ থেকে কিছু নিয়ে থাকেন, আপনি সেটা দিতে পারবেন না, পরে আপনি একটা বিপদে পড়ে যাবেন। অতএব এগুলো বললেন না, তাহলে ভালো থাকবেন। এর সুন্দর করে কথা বলতাম। তারপরে চেষ্টা করছি সবসময় ভালোভাবে ডিউটি করার জন্য। যেমন ভোট গণনা করা আধা ঘন্টা 1 ঘন্টা আগে যত নারী পুলিশ সহ যারা নারী আনসার আছে তাদেরকে ছেড়ে দিতাম, তারা চলে যেত। পরে আমরা ছেলেরা একসাথে ভোট টোট করে
ব্যালট বাক্স টাক্স যা আছে A to Z সকল কিছু গাড়িতে তুলে একবারে গেটে তালা তুলা মেরে গাড়ি টান দিয়া রেজাল্টটা টাঙ্গিয়ে দিয়ে চলে যেতাম, যাতে এক সেকেন্ড দেরি না করি। যাই হোক, যে যেভাবে চালায় আর কি, যার বিষয়। তাহলে এখন ব্রিফটা কি হবে? প্রথম ব্রিফ হবে, যেহেতু আমরা এখন পড়তেছি বেআইনি সমাবেশ ছত্র অঙ্গের ক্ষেত্রে দলের অধিনায়কের দায়িত্ব কর্তব্য কি। ধরেন আমি পল্টন মোড়ে আছি, এখানে একটা বেআইনি সমাবেশ হচ্ছে, এখন আমি ইনচার্জ, আমার কাজ কি? আমি তা প্রথমে বলতে হবে যে ফোর্সদেরকে জনতার কাছেও নেওয়া যাবে না, দূরেও নেওয়া যাবে না, নির্দিষ্ট একটা দূরত্বে রাখতে হবে। ব্যানর সংযুক্ত করার নির্দেশ দিতে হবে, প্রয়োজন মতো গুলি লোড করার নির্দেশ দিতে হবে। দলটাকে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন সব পুরো দলের উপর আমার নিজের নিয়ন্ত্রণ থাকে। পরিস্থিতি অনুসারে রাইট ডিল অনুসরণ করতে হবে। এগুলো বই পুস্তকের কথা যেমন আছে এমনি লিখে দেন, যা পারেন এগুলো লিখেন, বাস্তবতা অন্যরকম। তাহলে বই পুস্তকের ভাষা কি? প্রথমে হইলো ফোর্সদেরকে জনতার বেশি দূরে নেওয়া যাবে না, কাছেও নেওয়া যাবে না। 2 নম্বর কথা হলো ব্যানর সংযুক্ত করার আদেশ দিতে হবে। 3 নম্বরে প্রয়োজন মতো গুলি লোড করার নির্দেশ দিতে হবে। 4 নম্বরে দলটাকে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন পুরো দলের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে, নিজের বলতে দলের অধিনায়কের। 5 নম্বর বলা আছে পরিস্থিতি অনুসারে রাইট ডিল অনুসরণ করতে হবে। এটা হলো দলের অধিনায়কের দায়িত্ব কর্তব্য, যেটাকে বলা হয় ব্রিফিং। যদি পরীক্ষা আসে ব্রিফিং কি, এই ব্রিফিং হলো 152। আর ব্রিফ কাকে বলে সেটা পিআরবি 444, সেটা আরেক জিনিস। এটা হলো ব্রিফিং। ব্রিফিং মানে হলো ব নিচে রফলা রসিকার ফরেশের ফি অনুষ্কার, ব্রিফিং। তাহলে দলের অধিনায়কে ব্রিফিং হইল 152। মন থাকবে? তাহলে আমরা আবার একটু আসি। প্রথম হইল 105 আইজিবি স্যারের সাক্ষাৎ নিয়ে। 120 পর্যন্ত পারবেন, 133 থেকে যাই। 133-এ বলা আছে সভা সমাবেশ শোভাযাত্রা যদি হয় তাহলে এটা সার্কেল সহ এসপি স্যারকে জানানো। 34-এ বলা আছে মানে জরুরি অবস্থা জারি করার জন্য আবেদন। 141-এ পাইলাম পুলিশ আইনের 31। 142-এ পাইলাম ফৌজদারি কার্যবিধানের 127। 143-এ পাইলাম ফৌজদারি কার্যবিধানের 128। 144-এ পাইলাম যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা যাবে। 145-এ পাইলাম থানার ওসি সশস্ত্র ফোর্স নিয়োগ করতে পারবে। 46-এ পাইলাম ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করে এসপির কাছ থেকে অনুমতি নিয়ে বিশেষ সশস্ত্র পুলিশ নিয়োগ করতে পারবে। 47-এ পেলাম নিরস্ত্র পুলিশের কাজে সশস্ত্র পুলিশ নিয়োগ করা যাবে। 150-এ পেলাম দাঙ্গা দমনকালে কি ধরনের গুলি ব্যবহার করা হবে এই সংক্রান্ত নির্দেশনা। 151-তে পেলাম ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। 52-তে পেলাম দলের অধিনায়কের দায়িত্ব কর্তব্য। এখন আমি যে পিআরবিটা পড়বো এই 152টা যা আছে মানে পিআরবি 1 থেকে 152 পর্যন্ত একসাথে 8ই বানলে যতটুকু গুরুত্ব, এই শুধু পিআরবি 153টা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি কি বুঝাতে পারছি? এই পর্যন্ত ধরেন আমরা 152টা পিআরবি পড়ছি। 152টা পিআরবি যতটুকু গুরুত্বপূর্ণ একসাথে, এখন 153 পিআরবিটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 153 পিআরবি আছে 4টা। 153-র ক, 153-র খ, 153-র গ, 153-র গহ। তাহলে এখানে 153-তে পিআরবি কয়টা? 4টা। তাহলে 153 কোন পিআরবি নাই। 153-র ক আছে, 153-র খ আছে, 153-র গ আছে, 153-র গহ আছে। একটু সাইডে লিখে দেন, সাইডা পিআরবি একটু লিখে দেন। 153-র ক, খ, গ, গহ, সাইডা পিআরবি একটু লিখে দেন।
আমাকে একটু 153 ক, 153 খ, 153 গ, 153 গহ এই সাইডটা পিআরবি একটু লিখে দেন। এই মুক্তি আফা, এই অক্টোবর থেকে উত্তরা এফিবেন স্কুলে পড়াবো, রুম পাইছি। ওই যে ওরা অনুমতি পাইছে, উত্তরা এফিবেন স্কুলে অক্টোবর থেকে সামনাসামনি পড়াবো। আচ্ছা, এখন 5-7 মিনিট একটু গল্প করতে চাইছিলাম, বহুত পড়াইছিলাম, একটু গল্প করি নাকি? গল্প করার কি অনুমতি আছে? অনেক তো পড়াশোনা করাইছি, 5-7 মিনিট একটু গল্প গুজব করি। লাকি খান লেখছে আলহামদুলিল্লাহ। লাকি খান কি উত্তরে 11 পিবেন নাকি আল্লাহ জানে। 11 পিবেন থেকে সর্বনিম্ন 30 জন মেয়ে পড়বে। 11 পিবেন থেকে সর্বনিম্ন 30 জন মেয়ে পড়বে। ওরা তালিকা অলরেডি রেডি করেছে। ওই যে লাকি খান খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে 5-7 মিনিট গল্প করি। বরিশালে শুক্র শনিবার পড়াবো। আচ্ছা, এই কয়েকদিন আগে আমি ঢাকা থেকে মাওয়া একটা দৌড় দিয়েছিলাম, 50 কিলোমিটার দৌড়। রাত্রে 3টায় আমার দৌড় শুরু হয়েছিল। দুপুর 12টা মধ্যে শেষ করতে হবে, 9 ঘন্টা টাইম, 50 কিলোমিটার। তো 9 ঘন্টা সাধারণত লাগার কথা না আমার হিসাবে, সবসময় আমার হিসাবে 6 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগে আমি 27 তারিখে রংপুর দৌড়ে আসছিলাম। 21 কিলোমিটার দৌড়াইতে সময় লাগার কথা ছিল আমার 2 ঘন্টা 17 মিনিট। কিন্তু রংপুরের রাস্তাটা সমান হওয়ার কারণে আর চারিপাশে মানুষের হাততালি দেওয়ার কারণে শরীরে একটা শক্তি চলে আসছে, দৌড় স্পিড বেড়ে গিয়েছে। আমি 1 ঘন্টা 38 মিনিটের দৌড় শেষ করে ফেলছি। করার কারণে শরীরে একটা চাপ পড়ে যায়। এই চাপ পড়ার কারণে ডান হাঁটুতে আমার ইনজুরি ছিল। এই ইনজুরি নিয়ে আমি ঢাকা টু মাওয়া 3 তারিখে দৌড় স্টার্ট করি। তো আমার দৌড় রেপটা থাকে, আমি মিনিটে এটা বলা হয় 5.5, 1 কিলোমিটার যেতে 5.5 মিনিট সময় লাগে, এটাকে বলা হয় গতি।
এখন ঢাকা থেকে যখন আমি মাওয়ার দৌড় শুরু করি, আমি যখন 18 কিলোমিটার দৌড় শেষ করি তখন আমার ডান হার্টের ইনজুরি শুরু হয়, প্রচুর পেন শুরু হয়। শুরু হওয়ার পর আমি চিন্তা করলাম এখনো 32 কিলোমিটার বাকি আছে। আমাকে ডাক্তার বলছে আপনি দৌড় ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি অ্যাম্বুলেন্সে চলে যান, দরকার নাই। আমি 9 স্পিডে মানে প্রতি 9 মিনিটে 1 কিলো মানে হাঁটার চেয়ে একটু গতি বেশি দিয়ে আমি প্রায় 32 কিলোমিটার দৌড় শেষ করি। যেখানে দৌড় আমার সকাল 8:30 8টা 8:30 9টার মধ্যে শেষ হওয়ার কথা, সেখানে আমার দৌড় সেই 9 ঘন্টার ভিতরে শেষ হয়। মানে তারা লাস্ট টাইম দিয়েছিল 12টার মধ্যে উপস্থিত হইতে হবে, 12টা বাজার মনে 15 মিনিট আমি ওখানে যে উপস্থিত হই। মানে আমার জীবনের সর্বোচ্চ কষ্ট করে 50 কিলোমিটার দৌড় আমি শেষ করি। শেষ করার পর কি দাঁড়াইলো, আমি এত বেশি খুশি হইলাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না। খুশিতে আমার একবারে চোখের পানি চলে আসলো। তাহলে আমাদের যারা আমরা রক্তে মাংসে গড়া মানুষ, বিশেষ করে আমরা যারা এশিয়াতে বসবাস করি, এদের কিন্তু আমরা দুইটা কারণে আমাদের চোখের পানি চলে আসে। এক, খুব বেশি কষ্ট পাইলে, দুই, খুব বেশি খুশি হইলে। দেখেন আপনাদের যাদের প্রথম ছেলে মেয়ে হয়েছে ফার্স্ট, আপনারা খুশিতে কিন্তু চোখের পানি চলে আসছে। মানে আপনার আবেগ আপনি ধরে রাখতে পারেন নাই, অথবা আপনি খুব দুঃখ পাইছেন, চোখের কান্না করছেন, আবেগে আপনার চোখের পানি চলে আসছে। আবেগ ধরে রাখতে পারেন নাই, কান্না চলে আসছে। তাহলে আমরা সাধারণত আবেগে কান্না করি অথবা আবেগে আমরা খুশিতে চোখের পানি চলে আসে। আমাদের প্রচুর আবেগ। মোশাররফ করিম একটা নাটকের ভিতরে বলছিল আমার এত আবেগ কেরে। এই আবেগ বানানটা একটু সবাই লিখে দেন তো, সরেয়া বয়কার বেগ ও আবেগ। একটু সরেয়া লেখা স্পেস দিয়া, বয়কার বে লেখা স্পেস দিয়া গ লেখেন। যেহেতু আমি মাওয়াতে গিয়ে 20 মিনিট আগে উপস্থিত হয়েছিলাম, এই 20 মিনিট আগে উপস্থিত হওয়ার কারণে আমার আবেগে যেহেতু চোখের পানি চলে আসছে, এই আবেগ বানানটা আপনারা একটু লিখে দেন আমাকে। সরেয়া বয়কার বে গ আবেগ স্পেস দিয়ে লিখবেন, সরেয়া দিয়া একটু ফাঁকা দিয়া, পরে লিখবেন বয়কার বে, তারপর একটু ফাঁকা করে তারপরে গ লিখবেন। একটু সবাই লিখে দেন আবেগ। তাহলে আমরা যে আবেগে কান্না করে দেই বা আবেগ আমরা ধরে রাখতে পারি না, বা মোশাররফ করিম এখন কক্সবাজার একটা নাটক আছে, সেখানে সে বলছিল আমাদের এত আবেগ কেরে। এই আবেগ বানানো হলো সরেয়া বয়কার বে গ। এই আবেগ বানান সরেয়া বয়কার বে গ। আচ্ছা রাখ, গল্প শেষ, এখন পড়ায় আসি। পিআরবি 153 ক আছে, 153 খ আছে, 153 গ আছে, 153 গহ আছে। এই 153 ক এর ভিতরে আবার রোমান সংখ্যা 1 2 3 আছে। কথা কি বুঝতে পারছেন? পিআরবি 153 ক আছে না, ক ক্লোজ, এর ভিতরে আবার রোমান সংখ্যা 1 2 3 আছে। আবার বলি, পিআরবি 153 ক এর রোমান সংখ্যা 1 2 3 মানে 153 ব্র্যাকেটে ক, তার নিচে রোমান সংখ্যা 1, তার নিচে রোমান সংখ্যা 2, তার নিচে রোমান সংখ্যা 3। এই রোমান সংখ্যা 1 2 3 মানে এখানে 3টা পয়েন্ট আছে। একটা হলো সরেয়া, একটা হলো বয়কার বে, একটা হলো গ আবেগ। রোমান সংখ্যা 1 হইলো সরেয়া, রোমান সংখ্যা 2 হইলো বয়কার বে, রোমান সংখ্যা 3 হইলো গ আবেগ। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে, পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? এটা হলো শরিয়াতে আবেগ। তাহলে শরিয়াতে বলা আছে আত্মরক্ষার ক্ষেত্রে। শরিয়াতে কোন ক্ষেত্রে? আত্মরক্ষার ক্ষেত্রে। বয়কার বেতে বেআইনি সমাবেশের ক্ষেত্রে। গতে গ্রেপ্তারের ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, আর বাইরে কোথাও পারে না।
এই যে সরেয়া বয়কার বেগ আবেগ, তাহলে সরেয়াতে আত্মরক্ষার ক্ষেত্রে, বয়কার বেতে বেআইনি সমাবেশের ক্ষেত্রে, গতে গ্রেপ্তারের ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। ঠান্ডা মাথায় শুনেন কিভাবে বলছি। তাহলে 153 কয়ের রোমান সংখ্যা 1 হবে আত্মরক্ষার ক্ষেত্রে, সামনে ব্র্যাকেটে লিখবেন পেনাল কোড 96 থেকে 106। আমি সিটি খুব সুন্দর করে দিয়ে দিছি, দেখেন। রোমান সংখ্যা 2 হবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধানের 127 128। রোমান সংখ্যা 3 হবে গ্রেপ্তারের ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধানের 46-3। মনে থাকবে। তাহলে রোমান সংখ্যা 1 2 3 আমরা কি পারি? 153 কয়ের 1 2 3 একে আত্মরক্ষার ক্ষেত্রে, 2 বেআইনি সমাবেশের ক্ষেত্রে, 3 গ্রেপ্তারের ক্ষেত্রে। এই তিনটা ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। 153 কয়ের রোমান সংখ্যা 1 2 3 একে আত্মরক্ষার ক্ষেত্রে, 2 বেআইনি সমাবেশের ক্ষেত্রে, 3 গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। আত্মরক্ষার ক্ষেত্রে সামনে হবে পেনাল কোড 96 থেকে 106। বেআইনি সমাবেশের ক্ষেত্রে সামনে হবে পেনাল কোড ফৌজদারি কার্যবিধানের 127 128। গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধানের 46-3। তাহলে 153 ক 1 2 3 আমরা কি ক্লিয়ার? একটু ক্লিয়ার লিখে দেন, নাহলে কিন্তু আমি ছাড়বো না ক্লাস। 153 কয়ের রোমান সংখ্যা 1 2 3 আত্মরক্ষার ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে, গ্রেপ্তারের ক্ষেত্রে, এই তিনটা কি আমরা পারি? আচ্ছা, তাহলে স্যার খ গ গতে কি আছে? মানে 153 খ, 153 গ, 153 গতে কি আছে? এই যে তিনটা ক্ষেত্র বললাম, এই তিনটা ক্ষেত্রের বিস্তারিত বলা আছে খ গ গতে। তাহলে 153 খতে বলা আছে আত্মরক্ষার ক্ষেত্রে বিস্তারিত, 153 গতে বলা আছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে বিস্তারিত, 153 গহতে বলা আছে এই গ্রেপ্তারের ক্ষেত্রে বিস্তারিত। তাহলে রোমান সংখ্যা 1 2 3 মানে 153 কয়ের 1 2 3 যেগুলো বলা আছে, এই তিনটার কথা আবার বিস্তারিত ভাবে খ গ গহতে বলা আছে। আপনারা কি আমার সেটআপটা বুঝতে পারছেন আমি কি বলছি? 153 কয়ের 1 2 3 আছে সূচি আকারে, যেমন আত্মরক্ষার ক্ষেত্রে জাস্ট সূচি আকারে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে সূচি আকারে, গ্রেপ্তারের ক্ষেত্রে সূচি আকারে। বিস্তারিত বলা আছে খ গ গহতে। পারবেন? এবার যদি আপনারা একটু সূচিটা দেখেন, পিআরবিটা দেখেন, তাহলে আপনারা বুঝবেন। পরীক্ষা যদি আসে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, লিখবেন পিআরবি 153 ক মোতাবেক যে সকল ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে তা হলো নিম্নরূপ। না, লিখবেন যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে তা হলো নিম্নরূপ। এরপর লিখবেন পিআরবি 153 ক রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন আত্মরক্ষার ক্ষেত্রে, 2 দিয়ে লিখবেন বেআইনি সমাবেশের ক্ষেত্রে, 3 দিয়ে লিখবেন গ্রেপ্তারের ক্ষেত্রে। বিস্তারিত লিখবেন খতে গতে গহতে। এতটুকু থেকে আমরা বুঝতে পেরেছি। যারা সম্মানী পরিশোধ করেন নাই কিন্তু সমস্যার কারণে আমাকে মেসেজ দিয়েছেন, তাদেরকে রাখা হবে। এই ছাড়া সম্মানী দেন না, এখন নতুন করে সম্মানী দিয়ে কিন্তু কাউকে অ্যাড করা হবে না। এখনো সুযোগ আছে, যারা সম্মানী পরিশোধ করেন নাই পরিশোধ করে নিয়ে। তাহলে আজকে এতটুকুই থাকুক, আগামীকাল আবার দেখা হচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুন্দর থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।